দেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং আগামী 23শে জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন যে নৌবাহিনী প্রধান সেই অ্যাডমিরাল নাজমুল হাসান, তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। সশস্ত্র বাহিনীতে তারা একই কোর্সের সদস্য হিসেবে ঢুকেছেন, সমসাময়িক এবং কোর্সমেট হিসেবে তাদের মধ্যে পুরো পেশাগত জীবনেই ঘনিষ্ঠতা বহাল ছিল। এবং এরাই যখন পরপর নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সেনা প্রধান হলেন আওয়ামী লীগ আমলের শেষ দিকে এসে, তখন থেকেই এই কথাটা সশস্ত্র বাহিনীর ভেতরে ভীষণভাবে প্রচলিত যে কোর্সমেট হিসেবে এতটা ঘনিষ্ঠ তিনজন যে শেষ পর্যন্ত নিজ নিজ বাহিনীর প্রধান হতে পারলেন, সেটা একটা দারুণ ব্যাপার বটে। ওয়াকারুজ্জামান তাদের ভেতরকার এই ইউনিক বা দারুণ ঘনিষ্ঠতা, বন্ধুত্বের বিষয়টাকে সব সময় বজায় রেখেছেন। এবং 5ই আগস্ট আমরা অনেকেই যেমন প্রথম লক্ষ্য করলাম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন চিনলাম, তেমনি আমরা দেখলাম তিনি তার দুই কাঁধে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে হাজির হয়ে ঘোষণা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বা পরবর্তী সরকার গঠনে তারা এখন কাজ শুরু করবেন। এবং এরা এই তিন বাহিনী প্রধানই একসঙ্গে যেন ঘোষণা দিলেন ওয়াকারুজ্জামানের কণ্ঠে যে এই মুহূর্ত থেকে তারা বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিলেন। কিন্তু জানমালের দায়িত্ব তারা কতটুকু নিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু এই তিন প্রধান যে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আলোচিত তিনজনের একটা জুটি সশস্ত্র বাহিনীর, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ এর আগে যতবার বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নানা সময় হাজির হয়ে জনগণের সামনে আমাদের জানমালের দায়িত্ব নিয়েছেন, কখনো সেনা প্রধানকে বা সেনা কোনো কর্মকর্তাকে পাশে বিমান বাহিনী বা নৌবাহিনীর প্রধানদেরকেও সাথে নিয়ে আসতে দেখা যায়নি। এরপর ওয়াকারুজ্জামান শুধু যে সেদিন জাতির সামনে হাজির হওয়ার সময় দুকাঁধে দুজনকে নিয়ে হাজির হলেন তাই নয়, সেই 5ই আগস্টেই মনে করে দেখুন রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিলেন জাতির উদ্দেশ্যে, এবং সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তৃতায় তিনি বললেন যে খুব শিগগিরই একটা নির্বাচনের ব্যবস্থা করা হবে, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। সেই 5ই আগস্ট রাতের সেই বক্তৃতার সময়ও কিন্তু তিন বাহিনী প্রধান একেবারে পাশাপাশি দাঁড়িয়ে থাকলেন রাষ্ট্রপতির কাঁধের ওপরে। এবং এসব দিয়ে একটা বার্তা ওয়াকারুজ্জামান সুস্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে দিতে চেয়েছেন যে তারা ঐক্যবদ্ধ, সেনাবাহিনী যা করছে একা করছে না, সেনা প্রধানও যা করছেন একা করছেন না, তার সঙ্গে নৌবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সকলেই আছেন। যা পরিণতি হবে, যা প্রশংসা, যা সমালোচনা, তা যেন সকলকেই একত্রে করা হয়। ইউনূস আমলে প্রথাটাই দাঁড়িয়ে গিয়েছিল এরকম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যমুনা যাচ্ছেন তার দুই কাঁধে বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে তিনি রওনা হয়েছেন। এক দফা একমাত্র ঈদের সাক্ষাতে বাহিনীর প্রধানেরা স্ত্রীদেরকে নিয়ে আলাদা আলাদা করে ইউনূসের সঙ্গে দেখা করলেও এমনি কাজের বৈঠক সব সময় তারা একসঙ্গে করেছেন। আর অন্যদিকে ওই যে বঙ্গভবনে যে রাষ্ট্রপতিকে তারা সমর্থন দিয়ে এসেছেন 2024-এর 5ই আগস্ট, সেই সমর্থনটাও তারা বরাবর বহাল রেখেছেন। রোজার ইফতার খেতে কিংবা ঈদের শুভেচ্ছা বিনিময়ে কিংবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বঙ্গভবনের সকল আনুষ্ঠানিকতায় তিন বাহিনী প্রধানই একত্রে একসঙ্গে গিয়ে উপস্থিত হয়েছেন। ওয়াকারুজ্জামানের এ বার্তাটা তাই পরিষ্কার ছিল যে যা হবে, যা হচ্ছে সব একসাথে হচ্ছে এবং যা হবে তাও একসাথে হবে। কাজেই এই তিন বাহিনী প্রধানের যেন এক পরিণতি হয়, সেটাও যে ওয়াকারুজ্জামান চান, সেটাও ভীষণভাবে বাংলাদেশের রাজনৈতিক, সামরিক, বেসামরিক অঙ্গনে একটা আলোচিত বিষয় হয়েছে। এই তিন জনের একজন, এই থ্রি মাস্কেটিয়ার্সের প্রথম জন অবসরে যাচ্ছেন এবং তিনি 23শে জুলাই অবসর গ্রহণ করবেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান দায়িত্ব নিয়েছিলেন 2023-এর জুলাইয়ে, কাজেই তার মেয়াদ এ দফায় শেষ হলো এবছরে এসে। কিন্তু ওয়াকারুজ্জামান আর বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান দুজনেই 2024-এর জুনে দায়িত্ব নিয়েছিলেন। কাজেই 2027-এর জুনে গিয়ে তাদের দায়িত্ব শেষ হবে। নৌবাহিনী প্রধান নাজমুল হাসান
কি করেন, তিনি কি ধরনের অবসর জীবন যাপন করেন, বাংলাদেশেই থাকতে থাকেন নাকি বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, এ বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হচ্ছে কারণ নৌবাহিনী প্রধান নাজমুল হাসান হচ্ছেন এই তিন বাহিনী প্রধানের মধ্যে ওয়াকারুজ্জামানের পাশাপাশি 5ই আগস্টের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে 5ই আগস্টের আগেও সেনাবাহিনী কি ধরনের ভূমিকা রাখবে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে, এ বিষয়ে ওয়াকারুজ্জামানকে সশস্ত্র বাহিনীর ভেতরে যারা প্রভাবিত করেছিলেন তাদের মধ্যে একজন প্রধানতম ব্যক্তি। এই নাজমুল হাসান এমনই একজন ব্যক্তি যার একান্ত আগ্রহে একটা খুবই ইউনিক ঘটনা ঘটেছিল 2025-এর জুলাইয়ে, 16ই জুলাই, যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রা, তারপর মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙতে গোপালগঞ্জ গেল এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলল যে ওয়াকারুজ্জামানের বাহিনী, সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে 5 জন মানুষকে হত্যা করলো এবং তারপর সেনাবাহিনী ওই নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারিদেরকে সেনাবাহিনীর সাজোয়া যানে ভরে কোনো মতে নিরাপদে গোপালগঞ্জ থেকে বের করে আনলো বটে, কিন্তু এরপর সপ্তাহের বেশি সময় ধরে গোপালগঞ্জে ভয়াবহ যৌথ বাহিনীর অভিযান চালানো এবং শুধু সেনাবাহিনী সেবার কিন্তু সেই অভিযান পরিচালনা করে নাই, নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের একান্ত আগ্রহে এবং পরামর্শে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যৌথ বাহিনীর সেই অভিযানে নৌবাহিনীকেও অন্তর্ভুক্ত করেন এবং যেটা সাধারণভাবে কখনো শোনা যায় নাই যে যৌথ বাহিনীর অভিযানে নদী পথ ঘিরে ফেলে নৌবাহিনী মোতায়েন করে এবং তারপর বিবৃতি দিয়ে দিয়ে এটা জানান দেওয়া হয় যে পুরো নদীপথটাও ঘিরে ফেলে যৌথ বাহিনীর অভিযান থেকে বিপুল পরিমাণ গ্রেফতার করা হচ্ছে এবং নৌবাহিনীর এই অভিযানে যুক্ত হওয়া কত বড় সাফল্য এনে দিয়েছে। শেখ হাসিনার আমলে তাই নিযুক্ত শুধুমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন 2024-এ এসে, যিনি কিনা শেখ হাসিনার আত্মীয় বটে এবং অনেকেই বলেন যে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তিনি সেনাপ্রধান পর্যন্ত হতে পেরেছিলেন কিনা। অন্যদিকে দেখেন নৌবাহিনী প্রধানও কিন্তু ভীষণ সক্রিয় ভূমিকা পালন করলেন শুধুমাত্র সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাই নয়, এমনকি সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীদের দমনেও তিনি বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন এবং বলা হয় যে এদের এতটা শেখ হাসিনা বিরোধিতা এবং তারা যে রীতিমতো একটা বিরোধী পক্ষের রাজনীতিবিদদের সঙ্গে 2024-এর জুলাইয়ের আন্দোলনের সময়টা থেকেই যোগাযোগ রক্ষা শুরু করেছেন, যেমন ডিজিএফআই প্রধান হামিদুল হকও করছিলেন সেই একই যোগাযোগ রক্ষা এবং তাদেরকেই সমর্থন জানানো। সেসবের প্রেক্ষিতে শেখ হাসিনাকে যখন 2024-এর 5ই আগস্ট নিরাপত্তার জন্য তার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী এসএসএফ কিংবা পিজিআর গণভবন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় হয়ে পড়ে, তখন তারা বিমান বাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সম্ভবত এই এসএসএফ, পিজিআর এবং বিমান বাহিনীর সহায়তাতেই শেখ হাসিনার সামরিক বিমান নিশ্চিত করে তার ভারতে আকাশ সীমা খুলিয়ে ভারত রওনা দেওয়ার পথ প্রশস্ত করেছেন। এটাও শেখ হাসিনার ঘনিষ্ঠদের অনেকের কাছে শোনা যায়, কারণ নাজমুল হাসান আর ওয়াকারুজ্জামান যে ভীষণভাবে বিরোধী হয়ে উঠেছিলেন এবং তাদের যে পরিকল্পনা ছিল মূলত ঢাকা অভিমুখে আসা লং মার্চ টু ঢাকা সফল করতে সেনাবাহিনীর ব্যারিকেড উঠিয়ে দিয়ে গণভবন অভিমুখে বিক্ষুব্ধ জনতাকে পাঠিয়ে দেওয়া, সেটা নানা বিশ্লেষণে এবং তথ্যে একেবারে পরিষ্কার। সেই নাজমুল হাসান কেন নৌবাহিনী প্রধান হিসেবে এক্সটেনশন পেলেন না, যেই আবেদনটাও নাকি সশস্ত্র বাহিনীর তরফে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আগ্রহে এবং তদবিরে পাঠানো হয়েছিল সরকারের কাছে, সেটাও এখন বেশ আলোচিত হচ্ছে।
5ই আগস্টের ঘটনায় নৌবাহিনী প্রধানের যে ভূমিকা, তাতে তিনি একই সময়ে অন্তত অবসরে যেতে পারবেন, যখন ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানও যেতে পারবেন, সে প্রত্যাশাটা তার যেমন ছিল, সেই ধারণাটা সশস্ত্র বাহিনীর ভেতরে একটা পক্ষের ছিল, কারণ ওয়াকারুজ্জামান এই নাজমুল হাসানকে সমর্থন দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হাসানের চাকরির সময়সীমা বৃদ্ধি করা হয় নাই, তাকে 23শে জুলাই ক্ষমতা ছাড়তে হচ্ছে। নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম, এবং নৌবাহিনী প্রধান হিসেবে অবসরে নেওয়ার পর নাজমুল হাসান কি করেন? দেশে থাকেন, বিদেশে চলে যান, বিচারের মুখোমুখি হন, এইরকম নানা প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে, কারণ নাজমুল হাসানকে দুর্নীতি দমন কমিশনের তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে সাম্প্রতিক সময়ে। 3 বাহিনী প্রধানের মধ্যে এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কিংবা কোনো তদন্তে বা আদালতে, বিচারালয়ে নাম এসেছে শুধুমাত্র এই নৌবাহিনী প্রধান নাজমুল হাসানেরই। এই যে তিনি অবসরে যাওয়ার আগে আগেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাদের একটা উচ্চ পর্যায়ের তদন্তে চট্টগ্রাম পোর্ট অথরিটি, মংলা পোর্ট অথরিটি এবং নৌবাহিনীর ভেতরকার জাহাজ এবং অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ে সরাসরি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান সহ নৌবাহিনী এবং বেসামরিক অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো, সেটাকেও অনেকে তাই খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দুর্নীতি দমন কমিশনের ওই তদন্ত উদ্যোগের কাগজপত্র ঘাটলে দেখা যায় দুর্নীতি দমন কমিশনের কাছে এ খবর আছে যে যেমন করে শত শত কোটি টাকা এক একটি জাহাজ কিংবা অন্য কোনো সরঞ্জামাদি ক্রয়ে বাড়িয়ে দেখানো হয়েছে এবং তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে, তেমনি নাজমুল হাসানের স্ত্রীর দুলাভাই আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান সম্প্রতি কাতারে একটা মার্কেট কিনে ফেলেছেন এবং দুর্নীতি দমন কমিশনের কাছে এমন কাগজপত্র আছে যে সেই অর্থ বাংলাদেশের নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের তরফে কাতার পর্যন্ত পাঠিয়ে ওই মার্কেট কেনার ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, দুর্নীতি দমন কমিশন জানাচ্ছে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কর্পোরেশন নামের একটা কোম্পানি গড়ে তুলে একজন মোহাম্মদ কাজী মুকুলের নামে এবং তানজিম হাসান এবং সাজিদ হাসানের নামে যেসব সম্পদ গড়ে তোলা হয়েছে সেগুলো সম্ভবত নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের পরিবার থেকেই যুক্তরাষ্ট্রের আটলান্টা পর্যন্ত পৌঁছেছে। কাজেই 5ই আগস্টে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর কিংবা গোপালগঞ্জে এতটা কঠোর ভূমিকা রাখবার পরেও যে নৌবাহিনী প্রধান নাজমুল হাসানের প্রধান পদে দায়িত্ব সময়সীমা বৃদ্ধি করা হলো না, সম্ভবত সরকার তাকে বলতে চাইছেন যে তার দুর্নীতি দমন কমিশনের বিপুল সম্পদের যে তদন্ত চলছে সে তদন্ত আরো বাড়তে না দিয়ে সরকার যে তাকে মানে বিদায় নিতে দিল, এটাই তার একটা বড় পুরস্কার বটে।